স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। ফারহান গাড়ির সিটে হেলান দিয়ে ঠান্ডা গলায় বিড়বিড় করে বলল, যেটা তুই ভুল মানুষের সাথে ধরেছিস। তুই এত জানিস না নরক কেমন দেখতে হয়। আজ আমি তোকে সেটা সামনাসামনি দেখাবো। মেহিনুরের গাড়িটি শহরের কোলাহল ছাড়িয়ে দ্রুত বেগে সেই নির্জন হাইওয়ের দিকে ছুটে চলছে। মেহিনুরের দুশ্চিন্তা এখন তীক্ষ্ণ বুদ্ধিতে পরিণত হয়েছে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে নিজের হাতের জাঁকজমকপূর্ণ গোল্ডেন ব্রেসলেটটি খুলে ফেলল। দেখতে সাধারণ গয়না মনে হলো, এটি আসলে মেহনুরের নিজের ডিজাইনে তৈরি একটি অত্যাধুনিক ট্র্যাকিং ডিভাইস। মেহনুর ব্রেসলেটটি মারোয়ার দিকে বাড়িয়ে দিয়ে ধীরস্থির কিন্তু গম্ভীর গলায় বলল, মারওয়া কুইক, এই ব্রেসলেটের পেছনে খোদাই করা সিরিয়াল কোডগুলো তোর ল্যাপটপের স্মার্ট সিস্টেমে ইনপুট দে। ব্রেসলেটের বিশেষত্ব ও স্মার্ট সিস্টেমের বিবরণ। মেহনুর এই ব্রেসলেটগুলো স্পেশাল অর্ডার দিয়ে বিদেশ থেকে বানিয়ে এনেছে। খান পরিবারের প্রত্যেক মেয়ের হাতেই এটি আছে, কিন্তু কেউ জানে না যে এর ভেতরের কারুকার্যের আড়ালে একটি অতি ক্ষুদ্র জিপিএস চিপ এবং লো ফ্রিকোয়েন্স সিগন্যাল লুকানো আছে। এটি এমনভাবে তৈরি যে ফোন বন্ধ থাকলেও বা ফোনের নেটওয়ার্ক না থাকলেও এই ব্রেসলেট একে অপরের লোকেশন ট্র্যাক করতে পারে। মেহনুর এটি একটি সিক্রেট ব্যাকআপ হিসেবে রেখেছিল। মারোয়া দ্রুত তার ল্যাপটপ খুলে কোডগুলো টাইপ করতে শুরু করলো। কয়েক সেকেন্ডের লোডিং শেষে স্ক্রিনে ডিজিটাল ম্যাপ ভেসে উঠল। সেখানে কয়েকটা সবুজ বিন্দু জ্বলজ্বল করছে। একটি মেহনুরের নিচের, একটি নীলর, আর একটি বিন্দু দ্রুত বেগে শহরের সীমানা ছাড়িয়ে দূরে সরে যাচ্ছে। সেটি ফারিনের লোকেশন ম্যাপে নিখুঁতভাবে ধরা পড়তেই মারোয়া খুশিতে চিৎকার করে উঠল। উত্তেজনায় সে বলে উঠল, Oh my god, it worked. We got them. We finally got them. মেহনুরের চোখে এক ধূর্ত শিকারের মতো চাহনি ফুটে উঠল। সে স্টিয়ারিংয়ে শক্ত টান দিয়ে গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। সে জানে ফারহান বা পুলিশ হয়তো প্রযুক্তির সাহায্য নিচ্ছে, কিন্তু মেহনুরের এই গোপন অস্ত্রটি তাকে সরাসরি অপহরণকারীর ডেরায় পৌঁছে দিবে সবার আগে। মেহনুর পাশে থাকা নিহানকে বলল, লোকেশনটা এখনই ফারহান আর ফারিস ভাইয়াকে ফরওয়ার্ড কর। আজ খান পরিবারের মেয়েদের গয়না ওদের জন্য মরণ ফত হয়ে দাঁড়াবে। শহরের প্রতিটি নিউজ চ্যানেলে এখন হুলস্থুল পড়ে গেছে। বড় বড় সব নিউজ স্টেশনের হেডলাইনে ব্রেকিং নিউজ হিসেবে ভেসে উঠছে খান পরিবারের রাজকন্যার অপহরণের খবর। পুলিশি টহল, ডিএসপি রাজিনের হুঙ্কার আর ফারিস খানের আলটিমেটাম, সব মিলিয়ে পুরো শহর যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। একটি অন্ধকার বিলাসবহুল রুমের বিশাল এলইডি টিভি স্ক্রিনে সে উত্তাল পরিস্থিতির লাইভ ফুটেজ ভেসে উঠছে। রুমের ভেতরটা দামি পারফিউম আর মদের গন্ধে ভারী হয়ে আছে। একটি দামি লেদারের রিভলভিং চেয়ারে গায়ে নিয়ে বসে আছে এক ব্যক্তি। তার হাতে দামি শ্যাম্পেনের বোতল। গ্লাসে পানীয় ঢালতে ঢালতে সে টিভির পর্দায় সকলের অসহায় ছোটাছুটি দেখছে। শহরের এই হাহাকার আর বিশৃঙ্খলা দেখে লোকটা হঠাৎ ঘর কাঁপিয়ে অট্টহাসি দিয়ে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল নিখাত পৈশাচিকতা আর প্রতিহিংসার উল্লাস। ঠিক সেই মুহূর্তে তার অ্যাসিস্ট্যান্ট রুমে প্রবেশ করল। সে মাথা নিচু করে বিনীত স্বরে বলল, স্যার, ওনার জ্ঞান ফিরেছে। মুহূর্তেই লোকটা তার হাসি থামিয়ে চেয়ার ঘুরিয়ে পেছনে তাকালো। তার চোখে এক হিমশীতল ক্রূরতা। সে বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, উফ রিজভি, খেলাটা তো সবে জমতে শুরু করেছে। আমি এখনই আমার মুডটা নষ্ট করতে চাচ্ছি না। ওকে, আর একটা ঘুমের কোরা ডোজ দিয়ে দাও। রিজভি মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে দ্রুত রুম ত্যাগ করল। আলভারেজ চৌধুরী নামটা মনে হতেই যেন বাতাসের তাপমাত্রা কমে যায়। সে আবার আয়েশ করে বসে হাতের ড্রিঙ্কসের গ্লাসটা ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে বলল, আকাশ থেকে পাতাল এক করে দিল, তোরা আলভেজের কবজা থেকে তোদের এই নীল ফুলকে উদ্ধার করতে পারবি না। খানরা ভেবেছিল তারা এই শহরের মালিক, কিন্তু আজ আমি ওদের শেখাবো আসল রাজা সেই, যে অন্ধকারে বসে খেলা নিয়ন্ত্রণ করে। সে গ্লাসে একটা শেষ চুমুক দিয়ে আবার সেই পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। তার অট্টহাসি পুরো অন্ধকার রুমের দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরতে লাগলো, যা শুনলে যে কোনো সাহসী মানুষের বুকও কেঁপে উঠবে। লাক্সারি আন্ডারগ্রাউন্ড রুমটি এক বিলাসবহুল সংস্করণ। পুরো রুম জুড়ে ডার্ক থিম দেয়ালগুলো কালো মার্বেল পাথরের, যা মৃদু লালচে আলোয় চকচক করছে।
ঘরের কোণে কোণে দামি ভিন্টেজ আসবাবপত্র, কিন্তু বাতাসের ভারী গন্ধে বিলাসিতার বদলে বিষাদার মৃত্যুর ঘ্রাণ। রুমের ঠিক মাঝখানে মেঝের ওপর পড়ে আছে 7টি নিথর দেহ। এরা সবাই ছিল বড় মাপের ড্রাগ ডিলার, কিন্তু বিশ্বাসঘাতকতার শাস্তি যে এতটা বিভৎস হতে পারে তা হয়তো তারা স্বপ্নেও ভাবেনি। রক্তে ভিজে গেছে দামি কার্পেট, যা জমাট বেঁধে কালচে হয়ে আসছে। কারো চোখ খোলা, কারো হাত অদ্ভুতভাবে তুমড়ে আছে। শাহান আরভিক পাটোয়ারের ক্রোধের চিহ্ন প্রতিটি লাশের ওপর স্পষ্ট। শাহান আরভিক নিজে বসে আছে একটি বিশাল চামড়ার সোফায়, তার এক হাতে তার সিগনেচার ভ্যাপ। সে লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ছে, আর সেই ধোঁয়ার কুণ্ডলি ঘরের লালচে অন্ধকারে মিশে যাচ্ছে। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক গভীর চিন্তার ছাপ। ঠিক এই সময় তার অ্যাসিস্ট্যান্ট নির্ঝর ঝড়ের গতিতে রুমে প্রবেশ করল। সে রীতিমতো হাঁপাচ্ছে, হাতে এক প্রকার খবর বা গুরুত্বপূর্ণ কিছু একটা ধরা। তার উত্তেজিত চেহারায় বলে দিচ্ছে খবরটা বড় কিছু। নির্ঝর হাঁপাতে হাঁপাতে জোরে চিৎকার করে উঠল। স্যার, শাহান আরভিক নড়ল না। সে ভ্যাপের ধোঁয়াটুকু মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে কপালের ভাঁজ আরও শক্ত করল। এরপর ঘাড় না ঘুরিয়ে কেবল চোখের কঠোর দৃষ্টি নির্ঝরের উপর নিক্ষেপ করল। তার কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা, যা নির্ঝরের মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দিল। শাহান ধীরস্থিরভাবে ইংরেজিতে বলল, ইফ ইউ থিঙ্ক আই অ্যাম ডিপ, তবে পরের বার আমার সাথে কথা বলার জন্য তোমার একটা মাইক নিয়ে আসা উচিত। নির্ঝর মুহূর্তেই থমে গেল। শাহানের এই শান্ত অথচ মারাত্মক ব্যক্তিত্বই তাকে অন্যদের চেয়ে আলাদা করে রাখে। সেই আন্ডারগ্রাউন্ড রুমের নিস্তব্ধতায় শাহানের কথাগুলো প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। নির্ঝর শাহানের কথার ছাঁচে থতমত খেয়ে গেল। উত্তেজনার চোটে সে যে খুদ জমের সামনে চিৎকার করে ফেলেছে সেটা বুঝতে পেরে এখন আমতা আমতা করছে। সে মাথা চুলকে আর ঠোঁট কামড়ে একটা বোকা হাসি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল। তারপর গলার স্বর কিছুটা নিচু করে বলল, স্যার, আলভারেজ চৌধুরী ফারিস খান এর বোনকে কিডন্যাপ করেছে। খবরটা শোনার পর শাহান আরভিকের মধ্যে কোনো বিচলিত হওয়ার লক্ষণ দেখা গেল না। সে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে একবার নির্ঝরের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় পাকা হাসি, যেন এই খবরটা তার কাছে কোনো দুঃসংবাদ নয়, বরং দাবার চালের নতুন কোনো মোড়। নির্ঝর শাহানের এই নির্লিপ্ততা দেখে চরম অবাক হলো। নিজের মনের ভেতর সে অস্থির হয়ে ভাবতে লাগলো, মানুষটা কি পাথর দিয়ে তৈরি? ফারিস খানের বোনকে কিডন্যাপ করা মানে তো শহরের বুকে আগ্নেয়গিরি ফেটে পড়া। আলভারেজ চৌধুরী সরাসরি জমে গুয়ে হাত দিয়েছে জেনেও স্যার এমনভাবে হাসছেন যেন কোনো কমেডি মুভির ক্লাইম্যাক্স শুনলেন। ওনার এই বরফ শীতল মেজাজটাই আসল আতঙ্ক। কখন যে কার গর্দান যায় সেটা হাহাকার করার আগেও কেউ টের পাবে না। শাহান ভ্যাপের শেষ ধোঁয়াটুকু ছেড়ে নিষ্পৃহ গলায় বলল, আলভারেজ কি মনে করছে ফারিসের বোনকে ধরা মানে বাঘের লেজ ধরা? সে জানে না সে আসলে একটা জলজ্যান্ত টাইম বোমার উপরে সিগারেট ধরাচ্ছে। শাহান আরভিক তার হাত বাড়ালো। কোনো কথা ছাড়াই নির্ঝর বুঝে নিল বস কি চাইছে। সে দ্রুত শাহানের ফোনটি বের করে কাঙ্ক্ষিত নাম্বারে কল দিল এবং স্পিকার অন করে শাহানের কানের কাছে ধরল। একবার দুবার রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ হলো। ফোনের ওপার থেকে ভেসে এলো আলভারেজ চৌধুরীর এক পৈশাচিক অট্টহাসি। হাসি থামিয়ে সে বিজয়ের স্বরে বলল, খবর তাহলে পৌঁছে গেছে মিস্টার পাটোয়ারি? শাহানের চল শক্ত হয়ে এলো। সে শান্ত কিন্তু বজ্র কঠিন কণ্ঠে শুধরে দিয়ে বলল, শাহান আরভিক, অ্যান্ড দ্যাট ইজ মাই আইডেন্টিটি। ওপার থেকে আলভারেজ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, টাইটেল বাদ দেওয়া যায় শাহজাহান, কিন্তু রক্ত কি বদলাতে পারবে? শাহানের কণ্ঠস্বর এবার আরও কঠোর। চামড়া কেটেও যদি বদলাতে যেত তবে এই শাহান তাই করতো। আলভারেজ অবাক হওয়ার ভান করে বলল। নিজের বংশের প্রতি এত ঘৃণা? শাহান এই কথার কোনো উত্তর দিল না। সে চায় না তার দুর্বলতা বা অন্তরের বিষাদ কেউ জানুক। নিজেকে কঠোর কৌশলে মুখোশের আড়ালে লুকিয়ে রাখাই তার স্বভাব। তাই সে সরাসরি কাজের কথায় ফিরে এলো এবং বড় শীতল কণ্ঠে আদেশ দিল, রিলিজ হার্ট ইমিডিয়েটলি। রিয়েল এনিমিজ ফাইট ফেস টু ফেস, নট বাই হিডিং বিহাইন্ড অ্যান্ড ইনোসেন্ট গার্ল। সে এক মুহূর্ত থামল, তারপর এক লাইনের এক বিধ্বংসী ডায়লগ ছুড়ে দিল, শত্রুতা সবসময় সমানে সমানে হওয়া উচিত আলভারেজ। বাঘ শিকার করতে গিয়ে বিড়ালকে বন্দি
করাটা বীরত্ব নয়, কাপুরুষতা। ফোনের ওপাশ থেকে আলভারেজ চৌধুরীর শ্বাস আটকে যাওয়ার শব্দও পাওয়া গেল। শাহানের প্রতিটি শব্দও যেন সীসার গুলির মতো তার দম্ভকে বিদ্ধ করছিল। আলভারেজ চৌধুরীর হাসি মাখা মুখটা মুহূর্তেই পাথরের মতো শক্ত হয়ে গেল। শাহানের কথাগুলো তার অহংকারের চাবুকের মতো লেগেছে। সে দাঁতে দাঁত চেপে গম্ভীর এবং কঠোর গলায় পাল্টা জবাব দিল। নীতিকথা তোমার মুখে মানায় না শাহান। আমি বাঘ শিকারী নাকি কাপুরুষ সেটা সময় বলে দিবে, কিন্তু একটা কোথায় মাথায় গেঁথে নাও, আমার পথে আসার চেষ্টা করবে না। এই মেয়েটা আমার দাবার গুটি, আর এই খেলায় তুমি যদি বেঘাত ঘটাও তবে ফলাফল ভালো হবে না। জাস্ট স্টেট আউট অফ মাইন্ড ইউ। শাহান আরফিক ফ্যাপের শেষ ধোয়াটুকু অবহেলার সাথে ছাড়ল। তার চোখ দুটো যেন চলন্ত কয়লা। সে একদম শান্ত ঠান্ডা মেজাজে এমনভাবে কথাগুলো ছুড়ে দিল যেন প্রতিটি শব্দ এক একটা লক্ষ্যভেদী গুলি। তোমার পথ আলভারেজ, তুমি যে পথে হাঁটছো সেই পথের শেষটা আমি অনেক আগেই দেখে এসেছি। সেখানে শুধু কবরস্থান আছে। সে এক মুহূর্ত থামল, তারপর তার কণ্ঠস্বর আরও নিচু কিন্তু তীক্ষ্ণ হয়ে এলো। আমি তোমার কাজে ব্যাঘাত ঘটাতে আসবো না, কারণ আমি যখন আসবো তখন কোনো বাধা থাকবে না, থাকবে শুধু তোমার ধ্বংসস্তূপ। মনে রেখো, সাপের লেজ দিয়ে কান চুলকানো যায়, কিন্তু বিষ নামানো ক্ষমতা সবার সবার থাকে না। আলভারেজ ফোনের ওপাশে স্তব্ধ হয়ে রইল। শাহানের এই ঠান্ডা মাথার হুমকি চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। শাহান ইশারায় নির্ঝরকে ফোন কাটতে বলল। রুমের মধ্যে পিংপতন নীরবতা নেমে এলো। শুধু মেঝেতে পড়ে থাকা সেই 7টি লাশের নিথর উপস্থিতি আর শাহানের চোখের সেই কালান্তক আভা জানান দিচ্ছে শহরে আজ রক্ত বৃষ্টি হবে। কল কেটে শাহান আরফিক ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার পরনে একদম ফিট করা কুচকুচে কালো স্যুট, যা তার সুঠাম দেহের প্রতিটি পেশিকে স্পষ্ট করে তুলছে। অন্ধকার সেই রুমে তাকে এখন আর কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। সে যেন সাক্ষাৎ এক মরণদূত, একজন প্রকৃত মাফিয়া বসের পূর্ণ প্রতিচ্ছবি। তার চোখের শীতল চাউনি আর ব্যক্তিত্বের ভার পুরো ঘরকে দম বন্ধ করে রেখেছে। পায়ে থাকা কালো বুটের খটখট শব্দ প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় সে ঘাড় না ঘুরিয়ে নির্ঝরের উদ্দেশ্যে বরফ শীতল কণ্ঠে আদেশ দিল। আই ডোন্ট ওয়ান্ট টু সি মাই ফেস লেফট হোয়েন আই রিটার্ন। নির্ঝর এক মুহূর্তের জন্য শিউরে উঠল। সে খুব ভালো করেই জানে স্যারের এই আবর্জনা শব্দের অর্থ কী। শাহান বের হয়ে যাওয়ার পর নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। তারপর বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের ইশারা করে ডাকল। গার্ডরা ভেতরে ঢুকতেই নির্ঝর গম্ভীর গলায় বলল, তাড়াতাড়ি হাত চালাও স্যার। ফেরার আগেই যেন এই 7টা লাশ আর রক্তের একটা দাগও এখানে না থাকে, সব পরিষ্কার করে ফেলো। গার্ডরা দ্রুত নিথর দেহগুলো সরিয়ে নিতে শুরু করলো আর শাহান আরফিক তার কালো গাড়ির দিকে এগিয়ে গেল। চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে, তবে যেন কোনো শান্ত সন্ধ্যা নয়। অন্ধকারের চাদর ধীরে ধীরে শহরটাকে গিলে খাচ্ছে। রাস্তার নিয়ন আলোগুলো কুয়াশা আর ধোঁয়ায় ঝাপসা হয়ে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে। নির্জন রাস্তাগুলো দিয়ে বাতাসে শস্য শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। এই নিস্তব্ধতা ভেঙে মেহনুরের গাড়িটি পাগলের মতো ছুটে চলছে সে নির্দিষ্ট লোকেশনের দিকে। এদিকে খানরা তাদের নিজস্ব দক্ষতায় সেই দুর্গম রাস্তার প্রতিটি মোড় আর অলিগলি আগেই পর্যবেক্ষণ করে ফেলেছে। ফারিসের আদেশে পুরো এলাকাটিকে এমনভাবে ঘিরে ফেলা হয়েছে যে যাতে একটা পিঁপড়াও সেই আস্তানায় ঢুকতে বা বের হতে না পারে। রাস্তার প্রতিটি বাঁকে ছদ্মবেশে লুকিয়ে আছে ফারিসের বিশ্বস্ত লেলিয়ে দেওয়া বাহিনী। গাড়ির পেছনের সিটে মেহনুর মাথা এলিয়ে বসে আছে। দুশ্চিন্তায় তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। ফারিনকে উদ্ধার করার এই মিশনের সামান্য ভুল মানেই মৃত্যু। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নেহান মেহনুরের দিকে চেয়ে ধীর গলায় বলল, পাইথন গ্যাংয়ের সব গার্ডরা সেই জায়গায় ঘেরাও করে ফেলেছে নূর। ওরা সবাই সাধারণ পোশাকে মিশে আছে। মেহনুর চোখ বুঝেছিল, কিন্তু এই কথা শোনা মাত্রই সে বিদ্যুৎ বেগে চোখ মেলল। তার চোখ এখন রাগে জ্বলছে। সে চিৎকার করে বলে উঠল, এই বোকার মতো কাজ কে করতে বলেছে তোকে? ওখানে ফারিস ভাইয়ের গার্ডরা থাকবে। খুনাক্ষরেও যদি সে টের পায় যে পাইথন গ্যাংয়ের গার্ডরা ওখানে আছে, তাহলে বুঝতে পারছিস কি হতে পারে। ড্যামিট। সে নিজের মাথা চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো।
পেছন থেকে মারুয়া শান্ত স্বরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। সেই জন্যই তো ওরা আড়ালে আর সিভিল গেট আপে আছে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। ওরা পেশাদার, সাধারণ মানুষ, আর ওদের তফাৎ করা কারো পক্ষে সম্ভব নয়। মেহিনুর বুঝতে পারলেও এখন তর্ক করে সময় নষ্ট করার মানে হয় না। সে কঠোর গলায় মারুয়াকে আদেশ দিল। মারুয়া, লোকেশনটা আবার চেক কর। মারুয়া তার কোলের উপর রাখা অত্যাধুনিক ল্যাপটপটি খুলে ফেলল। স্ক্রিনে ভেসে উঠল একটি ডিজিটাল 3D ম্যাপ। ফারিনের ব্রেসলেটে লুকিয়ে রাখা সেই অতি ক্ষুদ্র ন্যানো জিপিএস চিপটির সংকেত স্ক্রিনে একটি লাল বিন্দুর মতো জ্বলজ্বল করছে। এটি এমন এক প্রযুক্তি যা মাটির 100 ফুট নিচে থাকলেও সিগন্যাল পাঠাতে সক্ষম। মারুয়া স্ক্রিনের দিকে তীক্ষ্ণ নজর রেখে বলল, চিপ অনুযায়ী ফারিনের লোকেশন এখনও একই জায়গায় স্থির আছে। সিগন্যাল বলছে সে নড়াচড়া করছে না, কিন্তু হাই রেট সেন্সর বলছে সে এখনও জীবিত। আমাদের দ্রুত পৌঁছাতে হবে। মেহনুরের চোয়াল শক্ত হয়ে এলো। গাড়ির স্পিডোমিটারের কাঁটা এখন বাতাসের সাথে পাল্লা দিচ্ছে। এক ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাতের এই স্তব্ধতা। নিহানের পাঠানো লোকেশন লক্ষ্য করে ফারহানের বাইক ঝড়ের গতিতে ছুটছে, কিন্তু তার অভিজ্ঞ হাত দুটো আজ ভীষণভাবে কাঁপছে। নিজের আদরের বোন ফারিন কিডন্যাপড হয়েছে এই খবর শোনার পর থেকে ফারহানের বুকের ভেতর এক প্রচণ্ড অস্থিরতা কাজ করছে। সে নিজেকে যতটাই শক্ত রাখার চেষ্টা করুক না কেন, এক অচেনা ভয় তাকে কুরে কুরে খাচ্ছে। যে হাতে সে অবলীলায় বাইক নিয়ন্ত্রণ করে, সে হাত আজ থরথর করে কাঁপছে। চোখের সামনে শুধু বোনের নিষ্পাপ মুখটা ভেসে উঠছে। এই নির্জন রাস্তা দিয়ে ফারহানের বাইক যেন এক কালবৈশাখী ঝড়ের মতো উচ্চ গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু সে একা নয়। ফারহানের পেছনে প্রায় 300টি ভারী বাইকের একটি বিশাল বহর গর্জন করতে করতে ছুটে আসছে। পুরো রাস্তায় যেন প্রলয় নেমে এসেছে। সেই বাইক বহরের দাপটে পুরো রাস্তা যেন থমকে গেছে। কারো হাতে ধারালো দা, কেউ হাতে তুলে নিয়েছে শক্ত হক স্টিক, আবার কারো হাতে লোহার রড। 300টি ইঞ্জিনের প্রচণ্ড আওয়াজ আর যুবকদের গগনবিদারী চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠছে। বাইকের হেডলাইটের তীব্র আলো অন্ধকার রাস্তাকে এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। রাস্তার দুই পাশে থাকা সাধারণ মানুষ আতঙ্কে পাথর হয়ে দাঁড়িয়ে পড়েছে। বাইকের এই দানবীয় গর্জন শুনে দোকানদাররা তড়িঘড়ি করে দোকানের শাটার নামিয়ে দিচ্ছে। পথচারীরা ভয়ে রাস্তার দেয়ালের সাথে মিশে যাচ্ছে। কেউ কেউ নিজের গাড়ি রাস্তার এক পাশে সরিয়ে নিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। সবাই বুঝতে পারছে ফারিস খানের ক্রোধ আজ আগুন হয়ে রাস্তায় নেমেছে। ফারহানের নেতৃত্বে এই বিশাল বাহিনী আজ কোনো শহর নয়, বরং আলভারেজের সাম্রাজ্য ধূলিসাৎ করতে থেয়ে যাচ্ছে। পুরো এলাকার বাতাসে এখন শুধু প্রতিশোধ আর রক্তের গন্ধ। ফারহানের চোখ এখন লাল, হাত কাঁপলেও তা লক্ষ্য স্থির। বোন ফারিনকে সে জমের দুয়ার থেকে হলেও ছিনিয়ে আনবে। অফিস চত্বর থেকে ফারিস বের হতেই প্রেস মিডিয়ার এক বিশাল বাহিনী মৌমাছির মতো তাকে ঘিরে ধরল। ডজন ডজন মাইক্রোফোন আর ক্যামেরার ফ্ল্যাশলাইটের তীব্র আলোয় চারপাশটা এক বিশৃঙ্খল রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফারিসের চেহারায় ক্লান্তির চেয়েও বেশি ফুটে উঠছে এক আগ্নেয়গিরি সমক্রোধ। তার দুর্ধর্ষ বডিগার্ডরা মুহূর্তে একটি মানব প্রাচীর তৈরি করল। তারা মিডিয়ার লোকজনদের ধাক্কা দিয়ে সরিয়ে ফারিসের গাড়ির দিকে যাওয়ার পথ পরিষ্কার করতে লাগলো। গার্ডদের চিৎকার আর মিডিয়ার প্রশ্নের তোরে চারপাশ কান ঝালাপালা হওয়ার জোগাড়। এক সাংবাদিক ভিড় ঠেলে মাইক্রোফোন ফারিসের মুখের সামনে বাড়িয়ে দিয়ে চিৎকার করে জিজ্ঞেস করল, শোনা যাচ্ছে আপনারা কোনো ব্যবসায়ী শত্রু এই কাজ করেছে। আপনার কাছে কি কোনো নির্দিষ্ট নাম আছে? আপনি কি পুলিশের কোনো ক্লু দিয়েছেন? ফারিস গাড়ির দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। তার চোয়াল শক্ত হয়ে ফুলে উঠেছে। সে একবার চলন্ত দৃষ্টিতে মিডিয়ার দিকে তাকালো। তার সেই চাউনি এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ হয়ে গেল। ফারিস দাঁতে দাঁত চেপে গম্ভীর ও নিচু স্বরে জবাব দিল, কে করিয়েছে বা কার এত বড় কলিজা হয়েছে সেটা এখনো আমার জানা নেই। তবে যেই হয়ে থাকুক না কেন, সে আমার বোনের গায়ে হাত দিয়ে নিজের মৃত্যু পরোয়ানায় সই করেছে। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় বা মানসিকতা কোনোটাই আমার নেই। শুধু এইটুকু জেনে রাখুন, ফারিনের যদি একটা চুলো ছিঁড়ে থাকে, তবে এই শহরের আকাশ আজ রক্তের লাল রং দেখবে। বলেই সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। গার্ডরা শক্ত হাতে মিডিয়াকে আটকে ধরল যাতে কেউ ফারিসের ওপর ঝাঁপিয়ে না পড়ে। সরুন, রাস্তা দিন, নো কমেন্টস। বডিগার্ডদের এই হুঙ্কারের মাঝে ফারিস গাড়িতে উঠে পড়ল। গাড়ির দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই সে ড্রাইভারকে কর্কশ গলায় আদেশ দিল, গাড়ি ছাড়ো দ্রুত।
বাইরে তখনও ক্যামেরার ফ্ল্যাশ চলছে আর মিডিয়ার মানুষরা গাড়ির কাজ চাপড়াচ্ছে, কিন্তু ফারিসের মন তখন চলে গেছে সেই অন্ধকার আস্তানায় যেখানে তার বোনকে বন্দি করে রাখা হয়েছে। সে এখনও জানে না শত্রুকে, কিন্তু সে জানে শত্রুর শেষ ঠিকানা কোথায় হবে। খান পরিবারে যেন আজ অকাল মহাপ্রলয় নেমে এসেছে। প্রাসাদের মতো বাড়িটি এখন শ্মশানের মতো নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ভেসে আসছে কান্নার রোল। নিজের কলিজার টুকরো মেয়ের নিখোঁজ হওয়ার খবর শোনা মাত্রই মাহমুদা বেগম সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি করে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের করিডর এখন খা খা করছে এক অজানা আতঙ্কে। হাসপাতালের কেবিনের বাইরে নূরজাহান বিবি ফাহসামউদ্দিন খানের পাশে বসে অঝরে কাঁদছেন। তার কান্নায় পাথরেরও বুক ফেটে যাওয়ার জোগাড়। বিড়বিড় করে বলছেন, আমার নাতনিটা কই গেল? কার নজর লাগলো আমার সোনার টুকরা মাইয়াটার উপর? ও আল্লাহ, তুমি আমার ফারিনকে ফিরাইয়া দাও। অন্যদিকে হাসপাতালের এক নির্জন কোণে দাঁড়িয়ে ফায়াজ খান, নৌশাদ খান আর নওয়াজ খান তিনজনেই ফোনের ওপর যেন জান লড়িয়ে দিচ্ছেন। গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি হেডকোয়ার্টার পর্যন্ত প্রতিটি দপ্তরে লাল সংকেত পৌঁছে গেছে। ফায়াজ খান, যিনি একজন সাবেক প্রভাবশালী এমপি, তার রক্ত এখন টকবক করে ফুটছে। তার এক হুঙ্কারে বড় বড় বাঘা বাঘা নেতার চেয়ার কেঁপে ওঠে, আর আজ সেই বাঘের ডেরায় কেউ হাত দিয়েছে। ফায়াজ খান রাগে কাঁপতে কাঁপতে সরাসরি পুলিশের আইজিপিকে ফোন লাগালেন। ওপাশ থেকে কল রিসিভ হতে ফায়াজ খানের, হ্যালো কমিশনার, শুনতে পাচ্ছেন? আমার মেয়ে ফারুন খান যদি আগামী 1 ঘন্টার মধ্যেই আমার চোখের সামনে না আসে, তবে মনে রাখবেন আইন, আদালত আর ডায়েরি আমি নিজে হাতে লিখব। আপনাদের ইউনিফর্মের মান রাখতে চাইলে এখনই পুরো শহর ব্লক করে দিন। আমি কোনো অজুহাত শুনতে চাই না। যদি ফারিনের গায়ে একটা আঁচড়ও লাগে, তবে শহরের প্রতিটি চেকপোস্ট আর থানা আমি জ্বালিয়ে ছারখার করে দেব। মনে রাখবেন, আমি ফায়াজ খান বলছি। প্রয়োজনে রক্তের বন্যা বইয়ে দেব, কিন্তু আমার মেয়েকে চাই। আইজিপি ওপাশ থেকে তোতলামি শুরু করলেন, কিন্তু ফায়াজ খান কথা শেষ না করে ফোনটা সজোরে কেটে দিলেন। তার দু চোখে এখন কেবল প্রতিশোধের নেশা। ক্ষমতার দাপট আর বাবার ভালোবাসা মিলে তিনি এখন এক রুদ্রমূর্তি ধারণ করেছেন। তিনি জানেন এই ঘটনার শেষ কোথায় হবে, আর সেই শেষটা হবে অপহরণকারীদের চিতার উপর। ফায়াজ খানের সেই প্রলয়ঙ্করী হুঙ্কারের পর আইজিপির কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তিনি ভালো করেই জানেন ফায়াজ খানের মতো একজন সাবেক এমপির ক্ষমতা কতটুকু। তার এক ইশারায় পুরো শহরের প্রশাসনিক কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আইজিপি আর এক মুহূর্ত দেরি না করে কন্ট্রোল রুমে জরুরি রেড অ্যালার্ট জারির নির্দেশ দিলেন। ফায়াজ খানের সেই প্রলয়ঙ্করী নির্দেশের পর পুরো ঢাকা শহর যেন এক জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। আইজিপি থেকে শুরু করে একদম কনস্টেবল পর্যন্ত প্রতিটি সদস্যের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। অপর মহলের চাপে তারা কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে এক অভাবনীয় ক্লিন আপ মিশনে নেমেছে। ফারিন খানকে খুঁজে বের করতে পুরো শহরকে আক্ষরিক অর্থেই উল্টে পাল্টে ফেলা হচ্ছে। রাস্তাঘাটে এখন সাধারণ ট্রাফিক পুলিশের বদলে কমান্ডো গেটআপের অ্যাভার্স ওয়ার্ড সদস্যদের দাপট। সাইরেনের শব্দে কান পাত্তা দেয়। শহরের প্রতিটি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে এমন তল্লাশি চালানো হচ্ছে যে মানুষের পকেট থেকে শুরু করে গাড়ির সিটের তলা পর্যন্ত বাধা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে ভয়াবহ অবস্থা শুরু হয়েছে অপরাধ জগতের আস্তানাগুলো। শহরের যত রেকর্ডদারি চোর, ডাকাত, ছিনতাইকারী আর পুরনো বা নতুন কিডন্যাপার আছে, সবগুলোকে 1 ঘন্টার মধ্যে তুলে আনো। কোনো ওয়ারেন্ট লাগবে না, প্রশ্ন নয়, শুধু তুলে আনো। ডিবি পুলিশের ডজন ডজন মাইক্রোবাস শহরের প্রতিটি ক্রাইম জোনে হানা দিচ্ছে। পুরনো ডায়েরি ঘেটে গত 10 বছরে যারা একবারও কিডন্যাপিং বা নারী নির্যাতনের দায়ে জেল খেটেছে, তাদের ঘর থেকে টেনে হিসড়ে বের করা হচ্ছে। এমনকি যারা এখন জামিনে আছে বা অপরাধ জগৎ ছেড়ে দিয়েছে বলে দাবি করছে, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। ডিবি কার্যালয়ের সামনে শত শত মানুষের ভিড়। যাদেরই সন্দেহ করা হচ্ছে তাদের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ভেতরে চলছে 3rd ডিগ্রি টর্চার। ডিবির একজন টিসি চিৎকার করে তার অধীনস্থদের বলছেন, তো দয়া দেখার সময় এটা না। এই শহরে কোনো গর্তে ফারিন খানকে লুকিয়ে রাখা হয়েছে। সেটা ওই নরপশুদের পেট থেকে বের কর। আঙ্গুল বাঁকা করলেই যদি ঘি না আসে, তবে আঙ্গুল ভেঙে ফেল। আমার ফারিন মাকে চাই।
নয়তো কাল আমাদের কারোর গায়ে এই ইউনিফর্ম থাকবে না। অপরাধীদের ডেরায় ডেরায় এখন হাহাকার পড়ে গেছে। বড় বড় মাফিয়া ডনরা পর্যন্ত ফোন বন্ধ করে পালানোর পথ খুঁজছে। পুলিশের এমন বেপরোয়া রূপ তারা আগে কখনো দেখেনি। একজন পুরনো জেলখাটা আসামিকে ভ্যানে তোলার সময় সে আর্তনাদ করে বলছিল, ওরে বাবা রে, আমি তো 6 মাস ধইরা চুরির কামও করি না, আমারে কেন নিতাছেন? পুলিশ অফিসারের করা জবাব, চুপ কর শয়তান, তোর মতো জাত শয়তানই জানে এই শহরে কার কত বড় কলিজা যে ফাইজার খানের মেয়েরে ধরছে। নাম বল, কার কাজ এটা? না বললে তোর হাড়গোড় আস্ত রাখবো না। সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে দেখছে কিভাবে ব্যস্ত রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে কালো মাস্ক পরা অফিসাররা সন্দেহভাজনদের তুলে নিয়ে যাচ্ছে। বাস টার্মিনাল, লঞ্চঘাট আর রেল স্টেশনের প্রতিটি ইঞ্চি ডগ স্কোয়াড আর মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যান করা হচ্ছে। কোনো বাস বা ট্রাককে শহর ছাড়তে দেওয়া হচ্ছে না, মাইকিং করা হচ্ছে। শহরবাসী নজর রাখুন, কোনো সন্দেহভাজন ব্যক্তি বা মাইক্রোবাস দেখলে তাৎক্ষণিক জানান। অসহযোগিতা করলে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুরো শহরটা এখন এক উত্তাল সমুদ্রের মতো। ধরপাকড়, সাইরেন আর বুটের শব্দে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। গোয়েন্দারা এক একজন আসামিকে ধরছে আর প্রশ্ন একটাই, কোথায় ফারিন? কার ডেরায় আসে সে? প্রশাসনের এই দানবীয় তৎপরতা জানান দিচ্ছে যে ফারিন খানকে খুঁজে না পাওয়া পর্যন্ত আজ রাতে ঢাকা শহরের কেউ শান্তিতে ঘুমোতে পারবে না। ফায়াজ খানের একটা হুঙ্কার পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে যুদ্ধের ময়দান বানিয়ে ছেড়েছে। ফারিনকে খুঁজে বের করার এই অভিযানে এবার সাধারণ তদন্তের গণ্ডি পেরিয়ে এক হাইটেক ডিজিটাল ওয়ারফেয়ার শুরু হয়েছে। ফায়াজ খানের ক্ষমতার দাপটে বিটিআরসি এবং এমটিএমসি তাদের সবচেয়ে আধুনিক ও গোপনীয় প্রযুক্তিগুলোকে উন্মুক্ত করে দিয়েছে। পুরো শহর এখন এক বিশাল ল্যাবরেটরি, যেখানে প্রযুক্তির প্রতিটি কোণা ফারিনের খোঁজে কাজ করছে। শহরের হাজার হাজার সিসিটিভি ক্যামেরাকে একটি সেন্ট্রাল এআই সার্ভারের সাথে যুক্ত করা হয়েছে। এই এআই কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ফারিনের গত 10 বছরের সব ছবি বিশ্লেষণ করে তার হাড়ের গঠন এবং হাঁটার ভঙ্গি চিনে নিয়েছে। আকাশে ওড়ানো হয়েছে শত শত ক্ষুদ্রাকার গোস্ট ড্রোন। এগুলো সাধারণ ড্রোনের মতো শব্দ করে না। এই ড্রোনগুলো ইনফ্রারেড এবং থার্মাল সেন্সর ব্যবহার করে প্রতিটি আবদ্ধ দালানের দেয়াল ভেদ করে ভেতরে থাকা মানুষের দেহের তাপমাত্রা পরিমাপ করছে। যদি কোনো নির্দিষ্ট রুমে একজনের বেশি মানুষের অস্বাভাবিক হৃদস্পন্দন ধরা পড়ে, তবে এই ড্রোনটি সেখানে জুম করছে। প্রশাসন ব্যবহার করছে স্টিম রে নামক এক ভয়ঙ্কর প্রযুক্তি। এটি একটি ভ্রাম্যমাণ মোবাইল টাওয়ারের মতো কাজ করে। নির্দিষ্ট এলাকাগুলোতে এই মেশিনটি নিয়ে যাওয়ার সাথে সাথে ওই এলাকার সব মোবাইল ফোন আসল টাওয়ার ছেড়ে এই মেশিনের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। এর ফলে অপহরণকারীদের এনক্রিপ্টেড মেসেজ বা হোয়াটসঅ্যাপ কল মুহূর্তের মধ্যেই ডিকোড হয়ে গোয়েন্দাদের স্ক্রিনে ভেসে উঠছে। কন্ট্রোল রুমে বসে থাকা এক টেকনিক্যাল অফিসার চিৎকার করে উঠল, স্যার, জোনবিতে একটা সিগন্যাল বারবার ব্রাউন্স করছে। ওরা বার্নার ফোন ব্যবহার করেছে, কিন্তু আমাদের সিস্টেমে ওদের আইএমআই লক করে ফেলেছে। ফারিনের হাতে থাকা সেই দামি ঘড়ি বা তার জামায় থাকা কোনো ধাতব বোতাম থেকেও যদি কোনো অতি ক্ষুদ্র ইলেকট্রনিক সিগন্যাল নির্গত হয়, তবে তা ধরার জন্য স্পেকট্রাম অ্যানালাইজার ব্যবহার করা হচ্ছে। এমনকি কোনো এলাকায় যদি হঠাৎ করে ইন্টারনেট বা জ্যামার ব্যবহার করা হয়, তবে ডিজিটাল ম্যাপে সেই এলাকাটি লাল হয়ে ফুটে উঠছে। গোয়েন্দারা বুঝে নিচ্ছেন শত্রু ঠিক সেইখানেই লুকিয়ে আছে। গোয়েন্দা সংস্থার একটি বিশেষ দল ডার্কওয়েভ মনিটর করছে। যদি অপহরণকারীরা ফারিনের ছবি বা কোনো তথ্য কোনো আন্ডারগ্রাউন্ড সাইটে আপলোড করার চেষ্টা করে, তবে সাথে সাথে সেই সার্ভারের লোকেশন ট্রেস করা হবে। তাদের কিবোর্ড টাইপিংয়ের প্যাটার্ন বিশ্লেষণ করে অপহরণকারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পুরো শহরকে ডিজিটালভাবে একটি জিও ফেন্সিং বা অদৃশ্য দেয়ালের মধ্যে আটকে ফেলা হয়েছে। শহরের ম্যাপটি এখন 3D ফর্মের অফিসারদের সামনে। ফারিনকে বহনকারী সেই নির্দিষ্ট মাইক্রোবাসটির টায়ারের ছাপ এবং ইঞ্জিনের শব্দ শনাক্ত করার জন্য রাস্তার পাশের সেন্সরগুলো সক্রিয় করা হয়েছে। অফিসাররা কেউ চোখের পলক ফেলছে না। বিশাল আকাশ স্ক্রিনে সবুজ আর লাল সিগন্যালের খেলা চলছে। হেড অফ ইন্টেলিজেন্স গর্জে উঠে বললেন, আমাদের এই প্রযুক্তির পিছনে কোটি কোটি টাকা খরচ হয়েছে এই দিনটির জন্য।
যদি একটা বালির কণা নড়ে আমি যেন তা জানতে পারি। আলভারেজ যদি মাটির নিচেও লুকায় তবে তার শরীরে তাপমাত্রা যেন আমার এই ডিজিটাল ম্যাপে ধরা পড়ে। জলদি করো। প্রযুক্তির এই সাঁড়াশি অভিযানে পুরো শহর এখন এক নিষিদ্ধ চালের মতো সংকুচিত হয়ে আসছে। অপরাধীদের পালানোর সব ডিজিটাল পথ একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে। ফারিনকে খুঁজে বের করা এখন শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওষুধের করা ডোজ আর ক্লোরোফর্মের প্রভাবে ফারিনের মস্তিষ্কের প্রতিটি কোষ যেন অবশ হয়ে আসে। খুব ধীরে ধীরে চোখের পাতা দুটো যেন পাথরের মতো ভারী মনে হচ্ছে তার কাছে। সে পিটপিট করে চোখ মেলার চেষ্টা করছে। একে তো ঘুমের রেশ, তার উপর ড্রাগসের তীব্রতা, সব মিলে এক গভীর ঘোর থেকে সে জেগে ওঠার চেষ্টা করছে। প্রথমে যখন সে চোখ মেলল, চারপাশটা একদম ঝাপসা, হালকা আলো আধারি একটা পরিবেশ। তার মাথাটা ঝিমঝিম করছে, যেন মাথার ভেতরে শত শত মৌমাছি একসাথে গুনগুন করছে। ফারিন আলতো করে নড়াচড়া করার চেষ্টা করতেই এক তীব্র টান অনুভব করল। তখনই তার স্নায়ুগুলো সজাগ হয়ে উঠল। সে অনুভব করলো সে শুয়ে আছে, কিন্তু তার হাত পা নড়ানোর কোনো উপায় নেই। তার দুই হাত দুই দিকে প্রসারিত করে বিছানার সাথে শক্ত লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। পা দুটো একসাথে করে শিকল দিয়ে পেঁচিয়ে বিছানার সাথে লক করে দেওয়া। এমনকি তার মুখও বন্ধ, ঠোঁটের ওপর চওড়া টেপ লাগানো, যার কারণে সে গোঙানি ছাড়া কোনো শব্দ করতে পারছে না। চোখের ঝাপসা ভাবটা কিছুটা কাটতেই সে ওপরের দিকে তাকালো। বিশাল এক লাক্সারি বেডরুমের কারুকার্য করা সিলিং তার নজর এলো। ঘরটা দামি আসবাবপত্রে সাজানো, কিন্তু চারপাশটা একদম নিথর, নিস্তব্ধ। ফারিন ডানে বামে নজর বোলাতে চাইল, কিন্তু তার চশমাটা চোখে নেই। চোখের পাওয়ার বেশি হয়, চশমা ছাড়া সব কিছুই তার কাছে অস্পষ্ট ছায়ার মতো মনে হচ্ছে। সে শুধু বুঝতে পারছে সে কোনো এক বিলাসবহুল কেবিনে বন্দি হয়ে আছে। তার বুকটা ভয়ে টিপটিপ করছে। সে হাত পা ঝাড়া দিয়ে শিকল খোলার একটা বৃথা চেষ্টা করলো, কিন্তু শিকলের ঝনঝন শব্দ ছাড়া আর কিছুই হলো না। চশমা ছাড়া এই অস্পষ্ট জগতে সে একাকী অসহায়। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সে এখানে কেন, আর কারা তাকে এই অবস্থায় আটকে রেখেছে। মাথার সেই ঘোর এখনও কাটেনি। ড্রাগসের প্রভাবে মাঝে মাঝে সব অন্ধকার হয়ে আসছে। সে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে সজাগ রাখার জন্য, কিন্তু শরীর যেন তার বশ মানছে না। বিকেলের সেই হারহিম করা ঘটনাটা ফারিনের ঝাপসা মস্তিষ্কে ঝিলিকের মতো ফিরে এলো। লাইব্রেরি থেকে বের হওয়ার সময় সেই অদ্ভুত মাস্ক পরা ড্রাইভার, আর তারপর আচমকা হুড়ি পরা লোকগুলোর হানা, সবটা মনে পড়তেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। তার মানে সে আসলে অপহৃত। সে এখন কোনো অচেনা শত্রুর ডেরায় বন্দি। এই ভয়ঙ্কর সত্যটা উপলব্ধি করতেই ফারিনের গলা শুকিয়ে এলো, কাঠ হয়ে এলো। চোখের কোণ বেয়ে লোনা জল গড়িয়ে চিবুক ভিজে যাচ্ছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। সে আপ্রাণ চেষ্টা করছে মুখ থেকে কস্টেপটা সরাতে, কিন্তু হাত বাঁধা থাকায় সে শুধু ছটফট করতে পারছে। নিজের সবটুকু শক্তি দিয়ে সে টেপের নিচ থেকে চিৎকার করার চেষ্টা করল। তার গোঙানি আর কান্নামাখা অস্পষ্ট শব্দগুলো ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। সে মনে মনে আর অবরুদ্ধ কণ্ঠে আর্তনাদ করে বলতে লাগলো, কে তোমরা? কেন আমাকে এখানে এনেছো? ছেড়ে দাও আমাকে। আমার বাবা ভাইয়া তোমাদের কি ক্ষতি করেছে? প্লিজ আমাকে বাড়ি যেতে দাও, দোহাই লাগে তোমাদের, আমাকে মেরো না। টেপের কারণে তার কথাগুলো স্পষ্ট বের হচ্ছে না, কিন্তু তার কান্নায় ভাঙা সুর আর ব্যাকুলতা বলে দিচ্ছিল সে কতটা আতঙ্কিত। সে হাত পায়ের শিকলগুলো ঝনঝন করে ঝাঁকাতে লাগলো। তার মনে হচ্ছিল এই অন্ধকার বিলাসবহুল ঘরটা তাকে গিলে খাবে। চশমা ছাড়া অস্পষ্ট পৃথিবীতে সে কেবল ছায়ার মতো অন্ধকার দেখছে, আর ভাবছে তার ফারিস ভাই কি তাকে খুঁজে পাবে না, তার ফারহান ভাই কি আসবে না তাকে বাঁচাতে। ফারিন ডুকরে কেঁদে উঠল। প্রতিটা মুহূর্ত তার কাছে এক একটা যোগের মতো মনে হচ্ছে। সে জানে না এই দরজার ওপাশে তার জন্য কি বিভীষিকা অপেক্ষা করছে। ফারিনের ছটফটানের মাঝে হঠাৎ একজোড়া হাত তার চশমাটা বাড়িয়ে ধরল। ঘরের নিস্তব্ধতা ভেঙে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, হাই, ক্যাশ মি টেক দিস। চশমাটা চোখের সামনে আসতেই ফারিন যেন মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। তার কান্নার বেগ কিছুটা থিতে এলেও শরীরের কাঁপুনি কমছে না। মনের ভেতর এক হিমশীতল আতঙ্ক, তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে না তো। ঘর ঘুরিয়ে তাকাতে আলভারেজ ঝটপট ফারিনের চোখে চশমাটা পরিয়ে দিল। চশমা পরার সাথে সাথেই ঝাপসা পৃথিবীটা স্পষ্ট হয়ে উঠল।
আলভারেজ তাকে আপাদমস্তক একবার মেপে নিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, নাও ইটস পারফেক্ট। ফারিনকে নড়তে দেখে আলভারেজ বুঝলো সে কিছু বলার চেষ্টা করছে। আলভারেজ ঠোঁটে এক বাঁকা হাসি ঝুলিয়ে ধীরে ধীরে ফারিনের দিকে এগোতে লাগলো। এভাবে নিচের দিকে আসতে দেখে ফারিন ভয়ে বিছানার সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তারা দুই হাত দুদিকে শিকল দিয়ে বাঁধা, পালানোর কোনো পথ নেই। আলভারেজ ফারিনের মুখের খুব কাছে এসে এক ঝটকায় মুখের স্কচ টেপটা ছিঁড়ে নিল। টানের চোটে ফারিন ব্যথায় কুকড়ে উঠে ডুকরে কেঁদে ফেলল। টেপের আঠায় তার ফর্সা গাল দুটো মুহূর্তে টকটকে লাল হয়ে গেল, মনে হচ্ছে চামড়া ছিঁড়ে এসেছে। ফারিন ব্যথায় ফুঁসতে ফুঁসতে আর অপমানে ফেটে পড়ে চিৎকার করে উঠল, কে আপনি? কেন আমার সাথে এমন করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কি দোষ আমার? কেন আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন আপনি? এক নাগারে কথাগুলো বলে সে হাঁপাতে লাগলো। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। আলভারেজ কোনো উত্তর না দিয়ে ফারিনের বেডের ঠিক মুখোমুখি একটা বিলাসবহুল সোফায় আয়েশ করে বসল। পায়ের ওপর পা তুলে সে ফারিনের অস্থিরতা উপভোগ করছে। ফারিনের আর্তনাদ শুনে সে ঘর কাঁপিয়ে অট্ট হাসি দিয়ে উঠল। হাসি থামিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, হাই, রিল্যাক্স ক্যাশমিশ, রিল্যাক্স। একসাথে এত প্রশ্ন করলে আমি উত্তর দেবো কীভাবে বলো তো? সে মুখে এক ভণ্ডামিপূর্ণ অসহায় ভাব ফুটিয়ে তুলল। ফারিনের শরীরের ভেতর ভয়ের চোরাবালি কাজ করলেও সে নিজেকে সামলে নিল। সে খান বংশের মেয়ে, তার ধমনী তো বইছে খানদের মতো তেজস্বী মানুষের রক্ত। সেই সহজে মচকানোর পাত্রী নয়। সে তেজদীপ্ত কণ্ঠে পাল্টা জবাব দিল, ভেবেছেন এভাবে বেঁধে রেখে আমাকে ভয় দেখাবেন? একদম না। আমার অন্যায়টা কি সেটা আগে বলুন। আমাকে এখানে আটকে রেখে আপনি নিজের মরণ দেখে এনেছেন। আপনি জানেন না আপনি কার গায়ে হাত দিয়েছেন। আমার বাবা আর ভাইয়েরা যদি একবার জানতে পারে আমি কোথায়, তবে এই শহর থেকে আপনার অস্তিত্ব মুছে যাবে। তারা আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবে। এখনই বলছি আমাকে ছেড়ে দিন, নইলে পস্তাতে হবে। ফারিনের এই তেজি কণ্ঠ শুনে আলভারেজের চোখের মণি একবার চিকচিক করে উঠল। সে বুঝল এই মেয়ে শুধু সুন্দরী নয়, এর মেরুদণ্ড বেশ শক্ত। আলভারেজ নিজের হাসি থামিয়ে হঠাৎ গম্ভীর হয়ে গেল। ফারিনের তেজ দেখে সে দমে যাওয়া তো দূর, উল্টো এক পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। ফারিন আলভারেজের সেই ক্রূর হাসির আড়ালে লুকিয়ে থাকা বিভৎস রূপটা দেখে কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও নিজের চেহারায় কোনো ভয়ের ছাপ পড়তে দিল না। আলভারেজ সোফা থেকে উঠে ধীর পায়ে ফারিনের বিছানার চারপাশে ঘুরতে লাগলো, যেমনটা শিকারি তার শিকারকে ঘিরে ধরে। সে বাঁকা হেসে বলতে লাগলো, পাখির খাঁচা থেকে চিল হয়ে যখন পাখি ছানাকে ছো মেরে আনতে পেরেছি, তুমি কি ভেবেছো আমি কাউকে ভয় পাই? ওহ, তুমি ভুল করছো লেডি। আর ভেবো না শিকারি তার শিকারিকে এত সহজে ছেড়ে দেবে। তুমি এখন এমন এক জালে ফেসেছো যে জাল উপর থেকে নিচ পাতাল পর্যন্ত খুললেও কেউ তোমাকে খুঁজে পাবে না, যদি না আমি নিজে চাই, বুঝলে? ফারিন এবার ভেতরে ভেতরে কিছুটা দমে গেল। ঘরের এসি চললেও তার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম জমছে। বারবার শুকনো ঢুক গিলে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। সে বুঝতে পারছে এই লোকটা শুধু অপরাধী নয়, সে একটা আস্ত সাইকোপ্যাথ। এদিকে আলভারেজ ফারিনকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ফারিনের ঘাম ভেজা মুখ আর অপমানে লাল হয়ে থাকা ফর্সা চামড়া আলভারেজের চোখে যেন এক অদ্ভুত নেশা ধরিয়ে দিচ্ছে। সে এক দৃষ্টিতে ফারিনের দিকে চেয়ে রইল। তার ঠোঁটে সেই শয়তানি হাসিটা লেগে আছে ঠিকই, কিন্তু চোখের দৃষ্টিতে ফুটে উঠছে এক বাসরিক মুগ্ধতা। সে মনে মনে ভাবল, এই খান পরিবারের এক একটা মেয়েকে আইটেম বোম নাকি? যেমন তেজ তেমন রূপ। ফারিনের অবাধ্য চোখের মনের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে নিজের অজান্তেই বিড়বিড় করে বলে উঠল, আগুন, এক জ্বলন্ত আগুন। আলভারেজের এমন অস্বাভাবিক চাহনি দেখে ফারিনের শিরদাঁড়া দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। সে ভাবছে শত্রু শুধু তার পরিবারের ক্ষতি করতে চায় না, সে তাকে অন্য কোনো লালসার চোখে দেখছে। ফারিন দাঁতে দাঁত চেপে মনে মনে ডাকতে লাগলো তার ফারহান ভাইকে, তার ফারিস ভাইকে। তার বিশ্বাস এই নরপশু তাকে স্পর্শ করার আগেই এই দেয়াল ভেঙে কেউ না কেউ আসবেই। মেহনুরদের গাড়ি যখন সে নির্দিষ্ট লোকেশনে পৌঁছলো, তখন দেখলো পুরো এলাকা যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। সামনে একটি বিশাল লাক্সারি অট্টালিকা, যা উঁচু দেয়াল দিয়ে ঘেরা। মারোয়ার ল্যাপটপে ফারিনের লোকেশন এখনও সেই বাড়ির ভেতরেই স্থির দেখাচ্ছে।
চারিদিকে পুলিশ, টিভি, র্যাব আর আর্মির কারের সাইরেন, সাথে ফারহানের নিয়ে আসা সেই 300 বাইকের বিশাল বাহিনী আর তাদের গগনবিদারী চিৎকার। পুরো এলাকায় তিল ধারণের জায়গা নেই। বাতাসের প্রতিটি কোণা যেন এক অজানা আতঙ্কে ভারী হয়ে আছে। মেহনুর, নিহান আর মারুয়া গাড়ি থেকে নেমে নিজেদের প্রস্তুত করে নিল। তাদের প্রত্যেকের হাতে এখন অত্যাধুনিক হ্যান্ডগান, যা লুকিয়ে নিয়ে নিল যাতে কেউ দেখতে না পায়। মেহনুরকে দেখে উপস্থিত জনতা আর পুলিশ বাহিনী দুই পাশে সরে গিয়ে তাকে রাস্তা করে দিল। মেহনুরের চোখে এখন কেবলই প্রতিশোধের আগুন। পুলিশ ফোর্স বাইরে পজিশন নিয়ে থাকলেও ভেতরে ঢোকার সাহস করছে না, কারণ ফারিনের জীবনের ঝুঁকি কেউ নিতে চাইছে না। ফারিস আর ফারহানও বাইরে দাঁড়িয়ে ঝটফট করছে। পুলিশের একজন অফিসার হাতে একটি মেগাফোন নিয়ে অপহরণকারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিতে শুরু করলেন। পুলিশ অফিসার বললেন, ভেতরের সকলে শুনুন, আপনারা চতুর্দিক থেকেই ঘেরাও হয়ে আছেন। আর্মি আর র্যাব চারিদিকে অবস্থান নিয়েছে। ফারিন খানকে সসম্মানে ছেড়ে দিন এবং নিজেদের আত্মসমর্পণ করুন। যদি তার কোনো ক্ষতি হয় তবে আপনাদের কাউকে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কোনো রেসপন্স না পেয়ে ফারিসের ধৈর্য যেন বাঁধ ভাঙল। সে ক্ষিপ্ত হয়ে পুলিশের হাত থেকে মেগাফোনটি কেড়ে নিল। তার গর্জনে পুরো এলাকা কেঁপে উঠল। তুই যেই হস, আমি জানি তুই ভেতরে আছিস। শোন, যদি আমার বোনের একটা চুলো ছিঁড়ে থাকে তবে আমি অট্টালিকা সহ তোকে মাটির নিচে পুঁতে ফেলবো। তোকে এখনই বলছি, ফারিনকে ছেড়ে দে। তুই যা চাবি, টাকা, ক্ষমতা, দেশটাকে নিরাপদ রাস্তা, আমি তোকে তাই দেব। কিন্তু যদি দেরি হয় তবে সারা দুনিয়ার কোনো শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। রিলিজ হার নাও। ফারিসের হুঙ্কারেও যখন ওপাশ থেকে কোনো সাড়া এলো না, তখন ফারহানের ধৈর্য একেবারে শেষ সীমায় পৌঁছে গেল। তার চোখের মনি এখন টকটকে লাল, রাগে শরীর কাঁপছে। নিজের আদরের ছোট বোনের এই অবস্থা সে আর সহ্য করতে পারছে না। সে ফারিসের সামনে গিয়ে রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে পড়ল। ফারহান দাঁতে দাঁত চেপে রগ ফুলিয়ে গর্জন করে বলে উঠল, ভাইয়া, আমাকে যেতে দাও, আমাকে আর আটকে রেখো না। অনেক হয়েছে ভদ্রতা, অনেক হয়েছে আলটিমেটাম। আমি বুঝে গেছি এরা সোজা আঙ্গুলে ঘি ওঠার জাত না। এখন আঙ্গুল বাঁকা করার সময় এসেছে। আমার বোনের গায়ে হাত দেওয়ার সাহস যে দেখিয়েছে, তার হাত আমি শরীর থেকে আলাদা করে দেব। প্লিজ ভাইয়া, জাস্ট লেট মি গো। ফারিস কিছু বলার আগে মেহনুর দ্রুত এগিয়ে গিয়ে ফারহানের পথ আগলে দাঁড়ালো। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। সে শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, না, এভাবে পাগলের মতো ভেতরে যাওয়া ঠিক হবে না ফারহান ভাই। এমন হতে পারে ওরা আমাদের চোখে ধুলো দিচ্ছে। এটা ওদের কোনো ট্র্যাপ হতে পারে। আপনি ভেতরে পা রাখা মাত্রই ওরা ফারহানের উপরে চড়াও হতে পারে। পেছন থেকে মেহনুরকে এভাবে কথা বলতে দেখে ফারিসের চোয়াল শক্ত হয়ে এলো। তার দু চোখে এখন দ্বিগুণ আগুন। এক বোনের জন্য উদ্বেগ, অন্যটি মেহনুরের এখানে উপস্থিত হওয়া নিয়ে ক্ষোভ। সে রক্তবর্ণ চোখে নেহানের দিকে তাকালো। সেই চাহনির অর্থ স্পষ্ট। মেহনুরকে এখানে কেন এনেছিস? কেন ওকে এই বিপদের মুখে আসতে দিলি? নেহান অসহায় মুখে ফারিসের দিকে তাকিয়ে রইল। সে মনে মনে ভাবল, মেহনুর যখন একবার জেদ ধরে তখন তাকে আটকানোর সাধ্য ওপরওয়ালা ছাড়া আর কারণেই। সেটা ফারিসকে এখন কে বোঝাবে? মেহনুর ফারিসের চোখের ভাষা পড়তে পেরে বিন্দুমাত্র বিচলিত হলো না। সে সরাসরি ফারিসের চোখের দিকে তাকিয়ে দাপটের সাথে বলল, এখন একে অপরকে রাগ দেখানোর সময় নয় ফারিস ভাই। তাই সাপের মতো ফোঁস না করে কাজের কাজে মন দিন। আমাদের আগে নিশ্চিত হতে হবে ফারিন ভেতরে ঠিক কোন অবস্থায় আছে। ফারহান কোনো মতে নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। মেহনুরের যুক্তিতে সে থামলেও তার ভেতরের তীব্র ক্রোধ আগ্নেয়গিরির মতো ফুটছে। খান পরিবারের মেয়েদের দিকে চোখ দেওয়ার সাহস সে দেখিয়েছে। সে ব্যক্তি যেই হোক না কেন, আজ তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া ছাড়া ফারহানের মনে শান্তি নেই। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আমার বোনের চোখের এক ফোঁটা জলের বদলে আমি আজ ওদের রক্ত দিয়ে হোলি খেলবো। পুরো পরিবেশ এখন এক চরম উত্তেজনার বিন্দুতে দাঁড়িয়ে। ফারিস, ফারহান আর মেহনুর তিনজনের লক্ষ্য এক, কিন্তু পথ আলাদা। মেহনুর ইশারায় মারুয়াকে ড্রোন ফুটেজ আরও নিখুঁতভাবে চেক করতে বলল। অট্টালিকার ভেতরের একটি অন্ধকার কক্ষে বড় বড় এলইডি স্ক্রিনের সামনে বসে অট্টহাসিতে ফেটে পড়ছে আলভারেজ। রিভলভিং চেয়ারটা ঘোরাতে ঘোরাতে সে বাইরের সব লাইভ ফুটেজ দেখছে। স্ক্রিনে ফারিসের গর্জন, ফারহানের উন্মাদনা আর মেহনুরের রণকৌশল দেখে সে যেন এক পৈশাচিক আনন্দ পাচ্ছে। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা রিজভি ভয় কুঁকড়ে যাচ্ছে। সামান্য একটা কিডন্যাপের ঘটনায় যারা পুরো শহরকে রণক্ষেত্রে পরিণত করতে পারে,
তারা যখন ভেতরে ঢুকবে তখন কি বিভৎস অবস্থা হবে তা ভেবেই তার আত্মা কাঁপছে। কিন্তু আলভারেজের মধ্যে ভয়ের লেশ মাত্র নেই। আলভারেজ স্ক্রিনের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, খেলা তো দেখেছি ভালোই জমেছে রিজবি, কি বলো? টোপটা তাহলে ভালোই কাজে দিয়েছে। রিজভি শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। সে জানে এই মুহূর্তে ভয় দেখালে আলভারেজ তাকে ফারিনের আগে পরপারে পাঠিয়ে দিবে। তাই জোর করে সাহস জুগিয়ে দাঁড়িয়ে রইল। আলভারেজ পুনরায় চেয়ার ঘুরিয়ে পড়ল। উফ, খেলার ক্লাইম্যাক্স যে এখনো বাকি, এটা তো কেবল ট্রেলার। হঠাৎ তার নজর পড়ল স্ক্রিনে থাকা মেহনুর খানের উপর। তার চোখ দুটো হিংস্র হয়ে উঠল। সে বিড়বিড় করে বলল, নিজেকে খুব চালাক ভাবিস তাই না? আজ তোর এই অহংকার ধুলে মিশবে মেহনুর খান। জাস্ট ওয়েট অ্যান্ড সি, খানদের ইজ্জত ধুলে মিশিয়ে ছাড়বে এই আলভারেজ। পাশের আরেকটি ছোট স্ক্রিনে নজর যেতেই আলভারেজ দেখল ফারিন তার ঘরের বিছানায় ছটফট করছে আর চিৎকার করে কাঁদছে। এটা দেখে সে কিছুটা বিরক্ত হলো। আসলে সুন্দরী মেয়েরা বেশি তেজ দেখায়, এভাবে চেঁচিয়ে কেঁদেই নিজের ক্ষতি করছে সে। ডিসগাস্টিং মেয়ে একটা। রেসপি বিড়বিড়ানিটা শুনতে না পেয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, স্যার কিছু বললেন? আলভারেজ রক্তবর্ণ চোখে তাকিয়ে ধমক দিয়ে উঠল। সব কথা শুনতে হবে তোমার। রিজভির মুখ চুপসে গেল। সে মনে মনে গালি দিয়ে ভাবল, নিজে পাগলদের মতো বিড়বিড় করবে আর জিজ্ঞেস করলেই দোষ। সে মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। আলভারেজ আবার গভীর চিন্তায় ডুব দিল। তার চোখ তখন ফারিনের ঘরের স্ক্রিনে আটকে আছে। রিজভি সাহস করে এবার মূল প্রশ্নটা করল, এখন কি করবেন স্যার ওদেরকে নিয়ে? ওরা তো গেট ভেঙে ফেলার উপক্রম করছে। প্রশ্নটা শুনে আলভারেজের ঠোঁটে সেই রহস্যময় ও ভয়ঙ্কর হাসিটা ফুটে উঠল। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একটা ক্রূর তৃপ্তি নিয়ে বলল, ইটস টাইম টু অ্যাপ্লাই প্ল্যান বি। এত কিছু করার পরেও অপহরণকারীদের কোনো সারা শব্দ না পেয়ে মেহেরনুর ফারিস সহ উপস্থিত সবার মধ্যে হতাশা ও চরম দুশ্চিন্তা নেমে এলো। উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী, কিন্তু পরবর্তী পদক্ষেপ কী হবে তা কেউ বুঝতে পারছে না। মেহনুর কিছুটা সরে এলো ভিড় থেকে। নিহান এই প্রথম মেহনুরকে এতটা চিন্তিত দেখল। যে মেয়ে কখনো কারো পরোয়া করে না, আজ তার কপালে চিন্তার ভাঁজ দেখে নিহান বেশ অবাক হলো। সে মেহনুরের পেছনে গিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করল, আমাদের এখন কি করা উচিত নূর? এভাবে পুলিশের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, আমাদের দ্রুত কিছু একটা করতে হবে। মেহনুর একটা দীর্ঘশ্বাস ফেলে 2 আঙুল দিয়ে কপাল টিপে ধরে বলল, না নিহান, সবার সামনে এভাবে আমরা কিছু করতে পারবো না, আর আমাদের গ্যাং মেম্বাররাও মুভ করতে পারবে না। নেহান অবাক হয়ে বলল, কিন্তু কেন? মারুয়া পেছন থেকে বলে উঠল, কারণ এভাবে সরাসরি অ্যাকশনে যেতে গেলে মিস ডেভিলার এর আসল রূপ বেরিয়ে আসবে। সেটা হতে দেওয়া যাবে না। জানোই তো আমাদের পরিচয় গোপন রাখা কতটা জরুরি। নেহান মারুয়ার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, তাই বলে এই সংকটময় সময়ে আমরা হাত গুটিয়ে মশা তাড়াবো? আল্লাহ জানে ফারিন ভেতরে কেমন আছে। সে টেনশনে অস্থির হয়ে পায়চারি করতে লাগলো। মারুয়া নিহানের কথায় শুধু একটা মলিন হাসি দিল, যেন সে নিজেও অসহায়ত্ব অনুভব করছে। মেহনুর এবার ফারিসদের কাছে ফিরে গেল। ফারিস তখন আইজিপির সাথে তর্কে লিপ্ত। ভেতরের পরিবেশ না জেনে কোনো পদক্ষেপ নেওয়া মানেই ফারিনের জীবনকে ঝুঁকিতে ফেলা। মাথার ওপর 2 বড় আর্মি হেলিকপ্টার প্রচণ্ড শব্দে চক্কর দিচ্ছে। সার্চ লাইটের তীব্র আলো বারবার সেই পরিত্যক্ত অট্টালিকার ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু জানলাগুলো কালো পর্দা বা বোর্ড দিয়ে ঢাকা থাকার ভেতরটা দেখা যাচ্ছে না। নিচতলার গেটে অস্ত্রধারী শর্ট টিম পজিশন নিয়ে আছে। পুরো এলাকাটা যেন একটা বারুদের স্তূপ, যেখানে সামান্য একটা আগুনের ফুলকি পুরো শহর জ্বালিয়ে দিতে পারে। ফারিস আইজিপির কলার প্রায় চেপে ধরার মতো ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, কমিশনার, আপনাদের ড্রোন আর হেলিকপ্টার দিয়ে কি লাভ হচ্ছে যদি ওরা আমার বোনের একটা খবরের আপডেট দিতে না পারে? 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আপনারা এখনো বলছেন উই আর অবজার্ভিং। অবজার্ভ করার সময় শেষ। আমার ফারিনকে আমি জীবন্ত চাই। আইজিপি বললেন, মিস্টার ফারিস প্লিজ শান্ত হন। আমাদের থার্মাল স্ক্যানার বলছে ভিতরে অন্তত 5-6 জন সন্ত্রাস লোক আছে। আমরা যদি হুট করে কমান্ডো অ্যাটাক শুরু করি তবে তারা ট্রিগার টিপতে 1 সেকেন্ডও দেরি করবে না। আমরা জাস্ট একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি। গ্রিন সিগন্যাল? কার সিগন্যাল? যদি আরও 10 মিনিটের মধ্যে ভেতরে ঢোকার রাস্তা না পান তবে মনে রাখবেন আমি নিজেই গাড়ি নিয়ে এই গেট ভেঙে ভেতরে ঢুকবো। তখন কারোর হুকুমের জন্য আমি অপেক্ষা করব না।
ফারিসের এই মারমুখী রূপ দেখে আইজিপি বুঝতে পারলেন পরিস্থিতি সামলানো তার হাতের বাইরে চলে যাচ্ছে। হঠাৎ অট্টালিকার সেই বিশাল লোহার গেট খোলা এক তীব্র যান্ত্রিক শব্দে পুরো এলাকা স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে পুলিশ, র্যাব আর সোয়াট টিমের সদস্যরা তাদের স্বয়ংক্রিয় অস্ত্রগুলো গেটের দিকে তাক করল। চারদিকে শুধু অস্ত্রের সেফটি লক খোলার ক্লিক ক্লিক শব্দ। মেহনুর, ফারিস আর ফারহান নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল সেই অন্ধকার প্রবেশ পথের দিকে। অট্টালিকার মূল সদর দরজা থেকে গেট পর্যন্ত প্রায় 100 ফিটের এক বিশাল রাজকীয় পথ, যার দুই পাশে ফোয়ারা আর সারিবদ্ধ পাম গাছ। সেই নিস্তব্ধ পথ ধরে পুটের খটখট আওয়াজ তুলে এগিয়ে আসছে একদল সশস্ত্র লোক। কালো পোশাকধারী বডিগার্ডরা গেটের সামনে এসেই দুই ভাগে বিভক্ত হয়ে পুলিশ বাহিনীর মুখোমুখি অস্ত্রত্যাগ করে দাঁড়ালো। পরিস্থিতি এমন যে কোনো পক্ষ ট্রিগার টিপলেই এখানে লাশের পাহাড় জমে যাবে। ঠিক সেই মুহূর্তে বডিগার্ডদের মাঝখান দিয়ে ধীর দর্পিত পায়ে বেরিয়ে এলো এক যুবক। পরনে দামি ব্ল্যাক স্যুট, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে আর কেউ নয়, দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আলভারেজ চৌধুরী। আলভারেজকে দেখে ফারিসের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো। উপস্থিত প্রেস মিডিয়ার ক্যামেরার লেন্সগুলো মুহূর্তেই তার দিকে ঘুরে গেল। ব্রেকিং নিউজের হেডলাইন ভেসে উঠল। খান পরিবারের আন্দরমহলে তোলপাড়, অপহরণকারীদের আস্তানায় সং বিজনেস টাইকুন আলভারেজ চৌধুরী। তবে কি পদ্মার আড়ালে লুকিয়ে ছিল অন্য কোনো রহস্য? ফারিস নিজের ক্রোধ কোনো মতে সংবরণ করে পুলিশের হাত থেকে মেগাফোনটা ছিনিয়ে নিল। ফারিস মেগাফোনের সেই থমথমে গম্ভীর কণ্ঠে তার শেষ আলটিমেটাম দিল। জাস্ট 1 মিনিটের মধ্যে ফারিনকে আমার সামনে চাই। তুমি কেন কি করেছো সে হিসাব পরে হবে। আমার বোনকে এই মুহূর্তের মধ্যে সামনে হাজির না করলে একজন ভবিষ্যৎ এমপি হিসেবে নয়, একজন ভাইয়ের আলটিমেটাম শুনে রাখো। যার কাছে পুরো সিস্টেম জিম্মি, তাকে চুল হেলানোর ক্ষমতা কোনো প্রশাসনের নেই। আমি ধ্বংস করতে শুরু করলে শেষে পালানোর পট্টকেও পাবে না। আলভারেজ তা শুনে অত্যন্ত তাচ্ছিল্য ভরে প্রত্যুত্তর করল। বেশ তো, তাহলে আপনার সিস্টেম কাঁপিয়ে দেখান মিস্টার ফারিস খান, আমি প্রস্তুত। বলেই সে উচ্চস্বরে হাসতে লাগলো। আইজিপি এবং পুলিশ ফোর্স রাগে ফেটে পড়ছে। তারা শুধু একটা আদেশের অপেক্ষায় আছে, না হলে এখনই কুড়িয়ে দিত আলভারেজ চৌধুরীকে। এদিকে ফারহান আর মেহনুরের সুরের রাগে চলে যাচ্ছে। মেহনুর নিজের চোয়াল শক্ত করে নিজেকে কোনো মতে সংবরণ করে রাখছে। সে ঘাড় ঘুরিয়ে একবার ফারহানের দিকে তাকালো। ঠিক একই সময় ফারহানও মেহনুরের দিকে তাকালো। দুজনের চোখ টকটকে লাল হয়ে আছে, যেন এই মুহূর্তে চোখ ফেটে রক্ত বেরিয়ে আসবে। মেহনুর এবার ফারহানকে চোখের ইশারা দিল। ইশারা পেতেই মেহনুর ও ফারহান একই সঙ্গে নিজেদের গান পয়েন্টে নিয়ে নিল। দুজনে খেপা বাঘের মতো অট্টালিকার ভেতরে প্রবেশ করল। তা দেখে আলভারেজের হাসি আরও জোরালো হলো। মেহনুর আর ফারহান এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে তা দেখে হকচকিয়ে গেল সকলে। মেহনুর ও ফারহান কিছুটা ভেতরে যেতেই হঠাৎ মেহনুর একটা হ্যাঁচকা টান অনুভব করল। সেই সাথে ফারহানও একই টান অনুভব করতেই দুজনে ছিটকে মাটিতে দুদিকে দুজন পড়ে গেল। মেহনুর নিজেকে কারো বাহুতে আবিষ্কার করলো, ফারহানও তার ওপর কাউকে অনুভব করল। ঠিক সেই মুহূর্তে এক বিকট শব্দে চারদিক কেঁপে উঠল। আলভারেজের অট্টালিকার প্রবেশপথে মাটির নিচে ট্র্যাপ হিসেবে লুকানো ছিল প্রেসার প্লেট মিনিবম। এগুলো আকারে ক্ষুদ্র হলেও অত্যন্ত শক্তিশালী। মাটির নিচে থাকা প্লেটের নির্দিষ্ট ওজনের বেশি চাপ পড়তেই সেগুলো সক্রিয় হয়ে ওঠে এবং প্রচণ্ড শব্দে ডিরেকশনাল ব্লাস্ট ঘটায়। এই মিনি বমগুলোতে সালফার ও ফসফরাসের একটি বিশেষ মিশ্রণ থাকায় আগুনের চেয়েও বেশি শকওয়েভ বা প্রচণ্ড ঝটকা তৈরি করে, যাতে ভেতরে প্রবেশকারী শত্রু মৃতপ্রায় হয়ে ছিটকে পড়ে যায়। বিস্ফোরণের সেই প্রচণ্ড শব্দে পুরো এলাকা যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। অট্টালিকার ধোঁয়া আর বারুদের গন্ধ বাতাসের অক্সিজেন শুষে নিয়েছে। পুলিশ বাহিনীর সারিতে এক অভাবনীয় বিশৃঙ্খলা শুরু হলো। সোয়াট টিমের সদস্যরা তাদের শিল্ড উঁচিয়ে চিৎকার করে উঠল। ব্লাস্ট এভরিওয়ান, গেট ডাউন, টেক কভার। আইজিপি তার ওয়্যারলেস সেটে চিৎকার করে রিএনফোর্সমেন্ট ডাকতে লাগলেন। মিডিয়ার কর্মীরা তখন জীবনের মায়ে দৌড়াদৌড়ি করছে। কয়েকজনের দামি ট্রাইপড আর ক্যামেরা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। লাইভ স্ট্রিমিং চললেও ক্যামেরাগুলো এখন মাটির দিকে তাক করা, সেইখান থেকে ভেসে আসছে আর্তনাদ আর বিশৃঙ্খলার শব্দ। বড় বড় নিউজ চ্যানেলের স্ক্রিনে তখন ব্রেকিং নিউজের হেডলাইন ধকধক করছে। আলভারেজ চৌধুরীর আস্তানায় ভয়াবহ বিস্ফোরণ,
খান পরিবারের ফারান ও মেহনুর খান কি নিখোঁজ? রণক্ষেত্র এখন অপহরণকারীদের ডেরা। ভবিষ্যৎ অট্টালিকার ভিতরে ঠিক কি ঘটেছে? একজন রিপোর্টার মাটির সাথে মিশে থেকে হাঁপাতে হাঁপাতে মাইক্রোফোনে বলছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। ভেতরে থাকা ফারহান খান এবং মেহনুর খানের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আইজিপি যখন দেখলেন ফারহান আর মেহনুর ভেতরে আটকা পড়েছেন, তিনি তার ফোর্সকে গর্জন করে আদেশ দিলেন। ওয়াল ইউনিটস মুভ ইন। স্মোক গ্রেনেড ছুঁড়ে ভিতরে ঢোকো। আমি ওদের জীবিত চাই। পুলিশের দল এগোতে যাবে, ঠিক তখনই ফারিস এক সিংহের মতো গর্জন করে তাদের সামনে হাত উঁচিয়ে দাঁড়ালো। তার চোখে তখন কোনো ভয় নেই, আছে এক মৃত্যু শীতল কাঠিন্য। সে আইজিপির দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, কমিশনার স্টপ, এক পাওয়ার সামনে বাড়াবেন না। এটা কোনো সাধারণ বিস্ফোরণ নয়, এটা একটা মাইন্ড গেম। আলভারেজ পুরো বাড়িটাকে ইঁদুর ধরার কল বানিয়ে রেখেছে। আপনি আপনার ফোর্স নিয়ে ভেতরে ঢোকা মানে আরো 10টা ব্লাস্ট হওয়া আর আমার বোনের জীবনের ঝুঁকি বাড়িয়ে দেওয়া। আই এম কমান্ডিং ইউ, কেউ নড়বেন না। আইজিপি হতভম্ব হয়ে বললেন, কিন্তু মিস্টার ফারিস, ফারান আর মেহনুর ভিতরে, ওদের বাঁচাতে হবে। ওদের আমি দেখে নেব। আপনি শুধু বাইরে কর্ডন করে রাখুন যাতে একটা মাছিও বের হতে না পারে। আলভারেসের এই খেলা আমি আমার মতো করে শেষ করব। ফারিসের সেই অমানবিক দৃঢ়তা দেখে পুলিশ বাহিনী থমকে যেতে বাধ্য হলো। ধোয়ার কুণ্ডলি ভেদ করে ফারিস তখন নিজের ভাই আর মেহনুরকে খুঁজতে সে মৃত্যুপুরের দিকে এক কদম করে এগোতে লাগলো। মেহনুর শব্দে চোখ শক্ত করে বন্ধ করে নিল। দেখলো তাকে আড়াল করে রেখেছে কেউ। চোখ তুলে তাকাতেই সে থমকে গেল, অস্ফুটে আওয়াজ করল, শাহান আরফিক। শাহান আরফিক এক দৃষ্টিতে মেহনুরের দিকে তাকিয়ে আছে, ব্লাস্টের দিকে তার খেয়ালই নেই। এদিকে ফারহান অনুভব করলো কেউ তাকে শক্ত করে ধরে আছে। ফারহান সেদিকে তাকাতেই দেখলো অফ হোয়াইট শার্ট আর প্যান্ট পরনে, মুখ ঢাকা মাস্কের আড়ালে কিন্তু চুলের খোপা খোলা থাকায় বোঝা যাচ্ছে এ কোনো ছেলে নয়, একজন মেয়ে। মেয়েটি ফারহানকে বাঁচাতে গিয়ে নিজেই ব্লাস্টের আওয়াজে ভয় পেয়ে গেছে। মেয়েটির টনক নড়তেই দ্রুত উঠে পড়ল এবং নিমিষেই ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। ফারহান মুখ থেকে কে আপনি বলতে চাইলেও মেয়েটি তাড়াঘোড়ায় গায়েব। ফারহান নিচে তাকাতেই দেখলো কিছু একটা পড়ে আছে। সেটি হাতে নিতেই সে আরেক দফা অবাক হলো, এটা সে আগেও কোথাও দেখেছে। ফারহান সেটি পকেটে রাখলো। আলভারেজের সিস্টেম বন্ধ করা আগে দরকার। এদিকে মেহনুর যেন স্তব্ধ হয়েছিল, কিন্তু তার আগেই ফারিস তাকে শাহানের কাছ থেকে ছিনিয়ে নিল। ফারিস অগ্নিরূপ ধারণ করে শাহানের উদ্দেশ্যে বলল, হাউ ডে ইউ টাচ হার। শাহান ধুলো ঝাড়ার মতো হাত ছেড়ে ফারিসের সামনে দাঁড়িয়ে তাচ্ছিল্য করে বলল, এই হাউ ডেয়ার, না করলে এতক্ষণে ছাই হয়ে মিশে যেত। ফারিসের রাগে যেন আরেকটু খিঢালল শাহান। মিশলে মিশে যেত, তোকে কে বলেছে ওকে ধরতে? ফারিস পাল্টা জবাব দিতে গেলে মেহনুর থামিয়ে দিল, এখন ঝগড়ার সময় নয়, ফারিনকে নিয়ে চিন্তা করো। দুজনকে থামালেও ফারিস আর শাহান একে অপরের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। ব্লাস্টের পর পুরো এলাকা এক নিথর নিস্তব্ধতায় ডুবে গেল। চারদিকে বারুদের পোড়া গন্ধ আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে অট্টালিকার প্রবেশপথ। উপস্থিত সাধারণ মানুষ আর গণমাধ্যম কর্মীরা ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। পুলিশের সারিতে বিশৃঙ্খলা দেখা দিল। অফিসাররা একে অপরকে সতর্ক করছে। ধোয়ার কুণ্ডলি ভেদ করে যখন ফারহান আর মেহনুর টলমল পায়ে উঠে দাঁড়ালো, তখন তাদের চোখে মুখে কেবল জিঘাংসা। আলভারেজ এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে, তার মুখে বিজয়ের হাসি। মেহনুর নিজের গায়ের ধুলো ঝেড়ে গর্জে উঠে বলল, ভেবেছিলেন এই খেলনা বোমা দিয়ে খানদের আটকে রাখবেন? ভুল ভাবছেন। আলভারেজ চৌধুরী, আমাদের আটকানোর ক্ষমতা আপনার ওই সস্তা ট্র্যাপে নেই। আলভারেজ শব্দ করে হাসল। সে পকেটে হাত দিয়ে আয়েশি ভঙ্গিতে বলল, সস্তা মিস মেহনুর। আমার এই বাগানের প্রতিটি কোনায়, প্রতিটি ঘাসের নিচে এমন শত শত হিডেন মাইনার পেপার প্লেট বসানো আছে। আমার অনুমতি ছাড়া এক কদম এগোলে নিমিষেই ধরে মিশে যাবেন। আমি কি আপনার গেস্টের রিক্সি নিতে দিতে পারি? মেহনুর তেজি কণ্ঠে বলল, জাস্ট শাট আপ। নাটক বন্ধ করে ফারিনকে আমাদের হাতে তুলে দিন, নইলে কথা দিচ্ছি আপনার ওই অট্টালিকা আপনার কবরে পরিণত করতে আমার 10 মিনিটও সময় লাগবে না। আলভারেজ ভ্রুকুচকে অবাক হওয়ার ভান করল। ফারিন? কোন ফারিন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা কার কথা বলছেন?
ফারহান এবার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেল। সে দাঁতে দাঁত চেপে আলভারেজকে উদ্দেশ্য করে জঘন্য এক গালি দিয়ে চেঁচিয়ে বলল, বাস্টার্ড, বেশি বাড়াবাড়ি করিস না। মেহজাবিন খান ফারিন যাকে তুই কিডন্যাপ করেছিস তাকে এক্ষুনি বের কর, নাহলে তোর হাড়ঘোড় আমি আস্ত রাখবো না। আলভারেজ এবার থামল। হাসির রেশটা মুছে দিয়ে সে অদ্ভুত এক শীতল গলায় বলল, ও আচ্ছা, মেহজাবিন খান ফারিন। আপস, আমি তো মেহজাবিন খান ফারিন নামে কাউকে চিনি না ব্রাদার। বলেই সে ধীর পায়ে ঘুরে অট্টালিকার ভেতরের দিকে তাকিয়ে মোহনীয় স্বরে ডাক দিল, প্লিজ কাম মাই ডিয়ার।